সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, পাশে আছো। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সময়ে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত। অবশ্যই আমরা সেই বিধিনিষেধগুলো মেনে চলবো। নিয়মিত হাত ধোবো সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করব এবং পুষ্টিকর খাবার খাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো তাহলে আজকে আমরা আমাদের ব্যবহারিক ক্লাসে চলে যাই। প্রথমে আসি, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, স্প্রেডশিটের সাহায্যে সূত্র ব্যবহার করে বেতন নির্ণয় করতে পারবে। অর্থাৎ যে কোনো ধরনের বেতন নির্ণয় করা বা সূত্র ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের যে কাজটা সেটা আমরা সঠিকভাবে করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবহারিক বা পরীক্ষা নম্বর 6। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এটা তোমাদের খাতায় উঠিয়ে নেবে এবং এইটাই তোমাদের পরীক্ষা নম্বর 6, যেটা কেন্দ্র করে বা যেটার উপরে ভিত্তি করে তোমরা তোমাদের ব্যবহারিক খাতাটা লিখবে। এসো তাহলে আমরা সেটা সম্পর্কে জেনে নিই। মিস্টার চৌধুরীর মাসিক মূল বেতন 16,500 টাকা। তিনি 55% হারে বাড়ি ভাড়া ভাতা এবং 700 টাকা চিকিৎসা ভাতা পান। তার মোট বেতন হতে 90 টাকা কল্যাণ তহবিল এবং যৌথ বীমা বাবদ চাঁদা প্রদান করেন। তার নিট বেতন কত? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আলোচ্য বিষয়টি অবশ্যই উঠিয়ে নিয়েছো খাতায়। আচ্ছা, এরপরে আমরা আসি, আমরা আমাদের ব্যবহারিক খাতাটা কিভাবে লিখবো সেটা সম্পর্কে আরেকবার একটু জেনে নিই। প্রথমে আমাদের খাতার উপরের দিকে তোমরা খেয়াল করবে পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে। এখানে তোমরা পৃষ্ঠা নাম্বারটা দিবে যে কত নাম্বার পৃষ্ঠা চলছে শুরু থেকে। পরীক্ষণ নং আমরা একটু আগে দেখলাম কত নম্বর পরীক্ষণ, 6 নম্বর। তাহলে আমি এখানে কি লিখবো? পরীক্ষা নম্বর 6। তারিখ, তারিখের জায়গায় আমরা তারিখ দেব। এরপরে পরীক্ষণের নাম, আমরা পরীক্ষণের নাম বলতে কোনটাকে বুঝবো? এই যে এখানে যতটুকু লেখা আছে এই পুরো লেখাটা আমরা পরীক্ষণের নাম এই জায়গাটাতে লিখব। যদি বড় হয় অবশ্যই খেয়াল রাখবে একটু ছোট ছোট করে লিখতে, যেন সম্পূর্ণ জিনিসটাই আমার পরীক্ষণের নামের এই জায়গাটাতে লিখতে আমরা পারি। এরপরে আসি, তথ্য লিখব। উপকরণ থাকবে। উপকরণ যেহেতু আমরা আইসিটির ক্ষেত্রে বা আইসিটি ব্যবহার করছি, অবশ্যই হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটি কথা থাকবে। এরপরে কার্যক্রমে থাকবে, অর্থাৎ কাজের ধারা বর্ণনা। এখানে বলা হচ্ছে একাধিক পৃষ্ঠা লাগতে পারে। আমার কাজের ধারা যেটা বর্ণনা করব সেক্ষেত্রে 1 পৃষ্ঠাতেও অনেকের হতে পারে, অনেকের 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠাতেও লাগতে পারে। এটা তোমার লেখার কোয়ালিটির উপর নির্ভর করবে। এরপরে আসবে একটা ফলাফল, এরপরে মন্তব্য লিখবো, তারপরে সাবধানতা লিখবো। এভাবে আমরা যে কোনো সাবজেক্টের, অর্থাৎ যে সাবজেক্টগুলোর ব্যবহারিক আছে সবগুলোরই আমরা ব্যবহারিকটা এই পদ্ধতিতে লিখবো, শুধু ভেতরের অংশগুলো পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা এখন নিয়ম মাফিক জিনিসগুলোতে চলে যাই। আবারও আমাদের প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নাও। এরপরে আমরা যাব কি? তথ্যে। এই তথ্যটাই তোমরা লিখবে, এই তথ্যটাই তোমরা খাতায় লিখবে, যার কারণে এখানে আমি লিখে দিয়েছি। উক্ত হিসাবটি কাগজ কলমের সাহায্যে করতে গেলে যে সময়ের প্রয়োজন হবে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে স্প্রেডশিটের সাহায্যে করা যায়। একই ধরনের হিসাব করার পর শুধুমাত্র কপি দিলেই বাকি হিসাব অল্প সময়ের মধ্যে খুব সহজে সম্পন্ন হবে। এতটুকু কথা লিখলেই আমাদের তথ্যটা লেখা হয়ে যাবে। এরপরে আমরা আসি যন্ত্রপাতি। যন্ত্রপাতির মধ্যে আমরা বলেছিলাম একটু আগে বা পড়েছিলাম যে আমি বললাম যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার লেভেল, যেহেতু আমরা আইসিটি প্র্যাকটিক্যালটা করছি। হার্ডওয়্যার কি? একটি কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে। সফটওয়্যার, অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার থাকবে, সেটা হতে পারে এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10।
এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে কি মাইক্রোসফট অফিস। এটা হচ্ছে মূল সফটওয়্যার বা প্যাকেজ সফটওয়্যার, সেইটারই একটা অংশ হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল বা স্প্রেডশিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাই কার্যপ্রণালীতে, অর্থাৎ কাজের ধারা বর্ণনা করব। তাহলে কাজের ধারা বর্ণনা কিভাবে করব এসব আমরা দেখে নিই। প্রথমে কি করব, মাইক্রোসফট এক্সেল 2007 চালু করব বা ওপেন করব। ওপেন করার পরে প্রদত্ত ডেটা অনুসারে ওয়ার্কশিটে টাইপ করে প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, স্প্রেডশিটের অংশের ছবি। আমি এই ঘরে দেখো, এর ঘরে আমি কি লিখলাম, প্রথমে মূল বেতন, এবং A3 দেখো, A3 তে যে আমি কি লিখলাম, মূল বেতনের পরিমাণ। তোমরা শুরুর দিকে, আমাদের ক্লাসের শুরুর দিকে যে প্রশ্নটা লিখে নিয়েছো বা যে পরীক্ষণটা লিখে নিয়েছো, সেখানে কিন্তু দেয়া ছিল মূল বেতনের পরিমাণ কত, 16,500। বাড়ি ভাড়া ছিল 55% মূল বেতনের। তো বাড়ি ভাড়াটা আমরা এখন লিখবো, এই প্রসেসটা আমরা একটু পরে আসছি। এরপরে যেটা দেয়া আছে, চিকিৎসা ভাতা 700 টাকা, কল্যাণ তহবিল 90 টাকা, কল্যাণ তহবিল মিলিয়ে, কল্যাণ তহবিল এবং যৌথ বীমা মিলিয়ে আমাদের কত, 90 দেয়া আছে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, নিট বেতন। তাহলে আমরা সেই অনুযায়ী ঘরটা সাজিয়ে নিয়ে লিখব। এরপরে দ্বিতীয় ধাপে আমরা আসি। আমরা কিন্তু প্রথম ধাপে দেখেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু বাড়ি ভাড়া দেয়া নাই। আমরা পরের ধাপে এসে কি দেখছি, বাড়ি ভাড়ার পরিমাণটা আমাকে নির্ণয় করতে হচ্ছে। তাহলে বাড়ি ভাড়ার পরিমাণটা কিভাবে নির্ণয় করব, বলেছে মূল বেতনের কত, 55%, তাই না? তাহলে মূল বেতনের যদি 55% হয়, তাহলে সেটা কিভাবে করব, মূল বেতন কোন ঘরে আছে দেখো তোমরা, A3 মূল বেতন আছে A3। আমরা যদি সেইটা খাতা কলমে করতে যাই, কিভাবে করব, তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করছো, তাহলে A3 তে আছে হচ্ছে মূল বেতন, এবং আমরা বিগত ক্লাসগুলোতে জেনেছি যে গুণ চিহ্ন, আমরা যেটা ক্রস চিহ্ন দেই খাতায় যখন লিখি, কম্পিউটার কিন্তু গুণ চিহ্ন বলতে ক্রস চিহ্নকে বোঝে না, গুণ বলতে আমরা কোনটাকে বোঝে, কম্পিউটার স্টার চিহ্নকে। তাহলে দেখো A3 আমরা লিখলাম, স্টার দিলাম, স্টার অর্থ গুণ, এবং কত পার্সেন্ট বলেছে, 55%। আমরা প্রশ্নে দেখেছি 55%। তাহলে আমি 55% এখানে ইংলিশে লিখতে হবে, বাংলা লিখতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো 55%, তাহলে শুরুতে আমার সমান দিতে হচ্ছে, তারপরে A3, তারপরে স্টার, তারপরে 55%। আমি ফর্মুলাটা লিখলাম। এখন যদি আমি এন্টার বাটন চাপি, তাহলে কি 16,500 টাকার 55% সমান কত, সেই পরিমাণটা আমার চলে আসবে। বাকিগুলো আমরা আগেই লিখে ফেলেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের ধাপে যে দেখছি, দেখো বাড়ি ভাড়ার পরিমাণ কত, সেটা কিন্তু আমরা চলে আসছে। দেখো এখানে আমার ডিটেইলসটা দেয়া আছে। 3 নাম্বার ধাপে যে কি দেয়া আছে, মূল বেতন হচ্ছে 16,500, বাড়ি ভাড়া কত আসলো, ফর্মুলা অনুযায়ী একটু আগে যে ফর্মুলাটা করলাম, 9,075, চিকিৎসা ভাতা 700, কল্যাণ তহবিল 90। তাহলে নিট বেতনে যে আমরা কি করব, এই যে সকল কিছু আছে তার ভিত্তিতে আমরা ফর্মুলা লিখব, ফাইনাল ফর্মুলা যেটা সেটা লিখব। তাহলে তোমরা অবশ্যই এর আগের ক্লাসগুলোতে জেনেছো যে এক্সেলে যেখানে আমরা ফর্মুলা লিখি, সর্বপ্রথম কাজ হচ্ছে সেখানে সমান চিহ্ন দেওয়া। ফর্মুলার ঘরটাতে আমরা সর্বপ্রথম কাজ কি করব, সমান চিহ্ন দেব। এখন দেখো মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা, এই তিনটা জিনিস আমাদেরকে যোগ করতে হবে। সেখান থেকে বলেছে কল্যাণ তহবিল এই টাকাটা কেটে নেয়, তার কাছে কর্তন করে নেয়, অর্থাৎ মাইনাস করে নেয়। তাহলে এই তিনটা যোগ করব, তার থেকে কি করব, তিনটার যোগফলের সাথে 90 মাইনাস করব। তাহলে যদি আমরা ফর্মুলায় লিখতে চাই, কিভাবে লিখবো, A3 প্লাস B3 প্লাস C3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে লিখে ফেলেছি A3 প্লাস B3 প্লাস C3। একটু খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো A3 এর যে কালার, সেটার সাথে মূল বেতনের ঘরের কালারটা, দেখো ঘরটা কিন্তু নীল কালার হয়ে গেছে, মিল পেয়েছি আমরা, অর্থাৎ আমার ফর্মুলা কিন্তু ঠিক আছে। এরপরে আছে B3 সবুজ কালার, বাড়ি ভাড়াও কিন্তু সবুজ কালার, তারপরে এটা যে কালার, চিকিৎসা ভাতাটাও সেই কালার, অর্থাৎ আমার ফর্মুলা লেখাটা
ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি খেয়াল করতে পারছো? এখন একটু খেয়াল করবো, এই তিনটা জিনিস আমি লিখলাম, এই তিনটা জিনিস অবশ্যই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। তার কারণ তিনটার যোগফলের সাথে কিন্তু আমি 90 বিয়োগ করবো, একটার সাথে নয়। যেহেতু তিনটার যোগফলের সাথে আমি 90 বিয়োগ করবো, সেহেতু তিনটাকে আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, না হলে অ্যান্সার আসবে না, অ্যান্সার ভুল আসবে, ফর্মুলা হবে না। তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে দিলাম, দেওয়ার পরে দেখো কল্যাণ তহবিল আছে কোথায়? D3 তে, তাহলে মাইনাস D3। এখন যদি আমি এন্টার বাটন চাপি, এই যে দেখো আমাদের পরের স্টেপে দেয়া আছে 26,185, এইটা হচ্ছে আমার নিট বেতন। তাহলে এতগুলো এই তিনটা যোগ করলাম, তার সাথে কল্যাণ তহবিল বিয়োগ করে আমি ফলাফলটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে খেয়াল করছো? এসো আমরা যেটা থিওরি অনুযায়ী দেখলাম, এটা আমরা লিখবো খাতায়। এখন সেটার আমরা ব্যবহারিক প্রয়োগটা দেখি। এসো আমরা মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে ব্যবহারিক প্রয়োগটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে স্ক্রিনে আমরা একটু আগে যে ছবিগুলো দেখলাম, সেই আঙ্গিকে আমি লিখে নিয়েছি। এ এর ঘরে লিখে নিয়েছি মূল বেতন, বি এর ঘরে লিখে নিয়েছি বাড়ি ভাড়া, সি এর ঘরে লিখে নিয়েছি চিকিৎসা, ডি এর ঘরে লিখে নিয়েছি কল্যাণ তহবিল, এরপরে ই ঘরে লিখে নিয়েছি নিট বেতন। দেখো আমরা এই যে কালো বর্ডার আলা যে জায়গাটা, সেটাকে আমরা কি বলছি? সেল, অর্থাৎ সেল পয়েন্ট। আমরা এটা মুভ করলে দেখবে তোমরা এখানে যে কালারটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি আমার সেল পয়েন্টারটা কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে মূল বেতন 16,500, চিকিৎসা 700, কল্যাণ তহবিল 90। এখন আমাদেরকে বের করতে হবে বাড়ি ভাড়া। তাহলে বাড়ি ভাড়া কিভাবে বের করবো? আমরা বাড়ি ভাড়ার জায়গায় আসলাম। আমরা একটু আগে বললাম যে কি করতে হবে, প্রথমেই সমান চিহ্ন দিতে হবে। তাহলে আমি প্রথমেই সমান চিহ্ন দিয়ে দিলাম। বাড়ি ভাড়া কোথায় আছে, কিসের উপরে? তোমরা প্রশ্নে লিখে নিয়েছো, বাড়ি ভাড়া খাতাটা হচ্ছে মূল বেতনের 55%। তাহলে মূল বেতন হচ্ছে কত? 16,500। তাহলে মূল বেতন হচ্ছে 16,500। তাহলে 16,500টা কোথায় আছে? A3 তে। তাহলে আমরা লিখলাম A3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বাড়ি ভাড়া বের করব। প্রথমে সমান চিহ্ন দেব, এরপরে A3। দেখো A3 দিলে মূল বেতনের ঘরটাও নীল কালার হয়ে গেছে, A3 ও নীল কালার হয়ে গেছে। এরপরে আসি আমরা ইনটু দেব, ইনটু বলতে স্টার, স্টার দিলাম। এরপরে কত পার্সেন্ট? 55%, অর্থাৎ 55%। আমরা সূত্র লিখলাম, এখানে এর বড় হাতের দিলেও হবে, ছোট হাতের দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা এন্টার চাপলে কিন্তু 16,500 টাকা কত? 55% সমান 9,075 চলে আসলো। চিকিৎসা, এরপরে কল্যাণ তহবিল, এরপরে আমরা যাব নিট বেতন। তাহলে নিট বেতনে দিয়েও আমরা ফর্মুলা লিখব। প্রথমে সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দেওয়ার পরে কি করব? ব্র্যাকেট দিতে বলেছিলাম। আমরা ছবিতে একটু আগে দেখেছি ব্র্যাকেট ছিল, কি লিখব? A3 প্লাস B3 প্লাস C3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রত্যেকটা ঘর কিন্তু আলাদা আলাদা কালার হয়ে গেছে, সেই সাথে A3 ঘরের সাথে এই ঘরের মিল আছে, B3 ঘরের সাথে এই ঘরের মিল আছে, C3 ঘরের সাথে এই ঘরের মিল আছে। তাহলে এই তিনটায় আমরা কি করব বলেছিলাম? যোগ করব। তাহলে এই তিনটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে কি করব? কল্যাণ তহবিল অর্থাৎ D3 টা কি করব? মাইনাস করব। তাহলে মাইনাস D3। দেখো D3 এর কালারও আলাদা হয়ে গেছে। এখন আমরা এন্টার বাটন চাপলে কিন্তু আমার ফলাফল চলে আসছে 26,185, 26,185। তাহলে আমাদের নিট বেতনের পরিমাণটা বের হয়ে গেল। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে নিট বেতন বা এই সংখ্যা থাকুক বা যে সংখ্যা থাকুক না কেন, এক্সেল এর মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা কিন্তু নিট বেতন বা কোন গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি।
প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা তোমাদের ডায়েরি নিয়ে বসেছো। আগামী দিন রিভিশন টপিক হবে অধ্যায় ৫ এর উপরে। অবশ্যই এটা তোমরা তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।